আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের যে কোশ্চেনটা ছিল সেটা একটু সলভ করার চেষ্টা করব এবং এখন পর্যন্ত যে কোশ্চেনটা আমি পাইছি সেটার কোয়ালিটি মোটামুটি এরকম। কোয়ালিটিটা খুব বেশি একটা ভালো না, তো যেহেতু এটাই আছে তো এটা দিয়ে আমাদের কাজ চালাতে হবে এবং প্রশ্নের পাশে অ্যান্সার গুলাও দেয়া আছে, তো সেটা থাকুক। আমরা চলেন একটু আমাদের মতো করে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি। প্রথম যে কোশ্চেনটা আছে সেটার মধ্যে বলা আছে এ টেকনিক্যাল চার্জেস টাকা 50 সার্ভিস ফি প্লাস 30 পার hour for labor. If a customer's total cost is 200, what is the maximum number of full hours the technical can work? এটা হোপফুলি সবাই পারছেন, এটা ওইরকম কঠিন কোনো ব্যাপার না। যেহেতু তার সর্বমোট চার্জ হলো 200 টাকা এবং সে সার্ভিস ফি হিসাবে নেয় 50 টাকা, তো তাহলে 200 থেকে যদি আমরা 50 মাইনাস করি তো তাহলে থাকলো 150 এবং সে প্রত্যেক ঘন্টায় 30 টাকা করে চার্জ করে। দ্যাট মিনস সে 5 ঘন্টা কাজ করবে, মানে ফুল 5 ঘন্টা সে কাজ করতে পারবে এবং এটাই ম্যাক্সিমাম, তো এই জন্য অ্যান্সার হবে ডি। এরপরের যে কোশ্চেনটা আছে সেটা বলা আছে দি প্রাইস অফ এ স্টক ইনক্রিজ বাই 20% ইন জানুয়ারি হ্যান্ড দেন। আচ্ছা, তো এটার মধ্যে যেটা বলছে সেটা হলো কোন একটা স্টকের প্রাইস জানুয়ারি মাসে 20% বাড়ছে এবং ফেব্রুয়ারি মাসে এটার ভ্যালু 10% কমছে। তো তাহলে জানুয়ারি মাসের শুরুতে এটার ভ্যালু কত ছিল? তো এটা আমি খুবই সহজ হিসাবে যাব। সেটা হলো ধরে নিলাম আমাদের জানুয়ারি মাসের যে প্রাইসটা ছিল একদম শুরুতে সেটা হলো 100 টাকা। তো তাহলে জানুয়ারি মাসের শেষে যেহেতু 20% বাড়ছে এইখানে, তার মানে জানুয়ারি মাসের শেষে আমাদের প্রাইসটা দাঁড়াবে 120 টাকা। তো তাহলে ফেব্রুয়ারি মাসের শুরুতে এই স্টকের ভ্যালু কত? 120 টাকা। তো তাহলে ফেব্রুয়ারি মাসের শুরুতে স্টকের ভ্যালু ছিল 120 টাকা। এখন ফেব্রুয়ারি মাসে আবার কি হয়েছে? 10% কমছে। তো তাহলে 120 এর 10% কত? 12। তো যেহেতু কমে গেছে তাহলে 120 এর থেকে আমাদের 12 মাইনাস করতে হবে। তাহলে কত থাকলো? 108। দ্যাট মিনস ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই স্টকের প্রাইসটা হলো 108 টাকা। তো এখন এইখানে যেটা বলছে, ইফ দ্য প্রাইস অফ দি স্টক ওয়াজ টাকা 108 at the end of the February, what was the price at the beginning of জানুয়ারি? তাহলে বিগিনিং এ আমরা কত ধরে নিছিলাম? এটার প্রাইস 100 ধরে নিছিলাম, তো পারফেক্টলি মিলা গেছে আর কি জিনিসটা। তো তাহলে এটার অ্যান্সার হবে সি। তো এখন এখানে কোশ্চেন হলো 108 এর পরিবর্তে যদি অন্য কোনো একটা নাম্বার দেওয়া থাকতো তো সেক্ষেত্রে আমি কি করতাম? তো তাহলে এই যে 108, এখানে তো হিসাব করে কত পাইছিলাম? 108 পাইছিলাম না? তো 108 এর জন্য প্রাইস ছিল 100 টাকা। তো তাহলে একের জন্য কত আর এইখানে যেই ভ্যালুটা দেয়া থাকতো সেটার জন্য কত, সেভাবে হিসাব করলেও কিন্তু জিনিসটা পাওয়া যাওয়ার কথা। মানে আমি অ্যাকচুয়ালি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, এই 52 নম্বর অঙ্ক যেটা আছে সেটা পারার জন্য অনেক বেশি জ্ঞানী হওয়ার প্রয়োজন আসলে নাই। ওকে, তারপরে চলেন আমরা 53 নাম্বার যে অঙ্কটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এটা একটা সেট থিওরির অঙ্ক। তো এখানে যেটা বলা আছে সেটা হলো ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্ট, তো তাহলে টোটাল স্টুডেন্ট হলো 40। 18 জন ফ্রেঞ্চ স্টাডি করে, 15 জন স্প্যানিশ ভাষা স্টাডি করে এবং 7 জন দুইটাই স্টাডি করে। তো তাহলে এটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটা হলো আমাদের একটা সেট আর এটা হলো একটা সেট এবং এই যে ইন্টারসেক্টিং যে জায়গাটা আছে সেখানে বোথ ল্যাঙ্গুয়েজ যারা স্টাডি করে তারা থাকবে। তো তাহলে এখানে আমি 7 বসাই দিলাম। তো এখন দেখেন এই যে 18 জন যে ফ্রেঞ্চ স্টাডি করে এইখানে কিন্তু এই 7 জনের হিসাবও আছে, যেহেতু তারা দুইটাই স্টাডি করে। তো তাহলে শুধুমাত্র ফ্রেঞ্চ স্টাডি করে এরকম লোকের সংখ্যা কত হবে? 18 থেকে অবভিয়াসলি 7 মাইনাস করতে হবে। তো তাহলে এইখানে দিলাম আমি 11। আর স্প্যানিশ ভাষা স্টাডি করে কতজন? 15 জন। তো এই 15 জনের মধ্যেও কিন্তু এই 7 জনের হিসাব আছে। তো তাহলে শুধুমাত্র স্প্যানিশ ভাষা স্টাডি করে এরকম লোকের সংখ্যা কত হবে? 15 থেকে অবভিয়াসলি 7 মাইনাস করতে হবে, তাহলে আমরা পাবো 8। তো তাহলে কোনো একটা ভাষা অ্যাটলিস্ট স্টাডি করে এরকম লোকের সংখ্যা কত হবে? এই যে 11 আর হইলো 7 18 আর হইলো 8 26। তো তাহলে 26 জন লোক কোনো না কোনো ভাষা স্টাডি করে আর ক্লাসের মধ্যে লোক আছে কতজন? 40 জন। তো তাহলে এই 26 জন যেহেতু কোনো না কোনো ভাষা স্টাডি করে, তো 40 এর থেকে 26 মাইনাস করে দিলে থাকে 14। 14 জন তার মানে হলো কোনো ভাষাই স্টাডি করে না। তো সেটাই মূলত আমাদেরকে খুঁজে বের করতে বলছে। তো তাহলে আমাদের অ্যান্সার হবে 14। ভিডিওর শেষের দিকে এই যে ম্যাথ গুলো আছে সেগুলো আপনারা কোথা থেকে খুব ভালোভাবে শিখতে পারবেন সেটা নিয়ে আলাপ আলোচনা করা হবে। তা আগে চলেন আমরা সলিউশনটা দেখি। তো 54 নাম্বার যে ম্যাথটা আছে সেটার মধ্যে বলা আছে রেশিও অফ a is to b equal to এত এবং b is to c equal to এত, if a equal to 16 what is the value of c? আচ্ছা, তো এখানে আমরা যদি লিখি ব্যাপারটা হলো a is to b ইকুয়াল দেয়া আছে 2 is to 3 আর b is to c এটার সমান দেয়া আছে 4 is to 5। তো এটাকে আমরা শুরুতে যে কাজটা করতে চাই সেটা হলো a is to b is to c
এইভাবে লিখতে চাই। তো এইভাবে লিখতে চাইলে অবভিয়াসলি আমাদের এইখানকার বি আর এইখানকার বি সেম হওয়া লাগবে। তো এখন এই দুইটাকে সেম বানাতে গেলে আমাদের যেটা করতে হয় মূলত এইখানকার যেই বি আছে সেটা দিয়ে এই অনুপাতগুলোকে গুণ করবেন এবং এইখানকার যে বি আছে সেটা দিয়ে এই অনুপাতগুলোকে গুণ করবেন। তো তাহলে আমরা যদি 4 দিয়ে এই দুইটা অনুপাতকে গুণ করে দিই তাহলে আমরা পাবো 8:12, আর এইখানে আমরা যদি 3 দিয়ে গুণ করি তো তাহলে আমরা পাবো 12:15। তো এখন আমরা a is to b is to c এই আকারে যদি লিখতে চাই তাহলে অবশ্যই 8:12:15 এইভাবে লিখবো। তো তাহলে a ইকুয়াল কত হবে 8x, b ইকুয়াল কত হবে 12x, c ইকুয়াল কত হবে 15x। এখন a সমান দেয়া আছে কত 16, আর a এইখান থেকে আমরা কত পাইছি 8x। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে 8x ইকুয়াল টু হলো 16, তো তাহলে x ইকুয়াল টু হলো 2। আর আমাদের এখানে বের করতে বলছে c এর ভ্যালু কত সেটা। আর এই যে অনুপাতটা আছে, এই যে লাইনটা আছে, এইখান থেকে যদি আমরা a is to c চিন্তা করি তো তাহলে a is to c ইকুয়াল আমরা কত লিখতে পারবো 8:15। আর এইখানে a মানে কত 8x, c মানে কত 15x। আমরা x এর ভ্যালু কত পাইছি 2। এই 2 যদি এখানে আমরা বসায় দেই 15 into 2 ইকুয়াল টু হলো 30। তো তাহলে আমাদের অ্যান্সার হবে 30। অথবা আপনারা চাইলে এই যে এখানে যে সলিউশনটা দেয়া আছে এই সলিউশন অনুযায়ী করতে পারেন। আচ্ছা, এবার হলো আমাদের 55 নাম্বার যেটা আছে সেটা আমরা চলেন দেখি। এই শপকিপার marks up is good by 40% above the cost price। তো কস্ট প্রাইস আমরা ধরে নিলাম 100 টাকা, আর তারপরে সে দাম নির্ধারণ করছে কত, তার যে খরচ হয়েছে যত তার থেকে আরো 40% বেশি। তো তাহলে সে সেল করতে চাইতেছে কত টাকায়, যেহেতু 40% বেশি তার মানে হলো 140 টাকায় সে সেল করতে চাইতেছে, বা এটা আর কি প্রাইস ট্যাগ দেয়া আছে। তো সেখান থেকে সে আবার কি করছে 15% ডিসকাউন্ট দেয়। তো তাহলে 140 এর থেকে 15% সে ডিসকাউন্ট দিবে। তাহলে 140 মাইনাস 140 ইন্টু 15 ডিভাইডেড বাই 100, এটা হবে আমাদের বিক্রয় মূল্য, মানে ডিসকাউন্ট দেওয়ার পরের যে মূল্যটা থাকে সেটা। এখানে যদি আপনি সিম্পল হিসাবটা করেন সেটা হবে, আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি, এখানে হবে 3 আর এখানে হবে 20। এই 20 দিয়ে যদি এটাকে আবার কাটাকাটি করেন তাহলে হবে 7, দ্যাট মিন্স 21। তো এখান থেকে এটা মাইনাস করলে হবে 119। তো তাহলে তার খরচ হয়েছে হইলো 100 টাকা আর সে বিক্রি করতেছে হইলো 119 টাকায়। তো তাহলে তার লাভ কত টাকা হইলো 19 টাকা, এবং কত টাকায় লাভটা হয়েছে 100 টাকায়। তো তাহলে পার্সেন্টেজ অনুযায়ী চিন্তা করলে কত পার্সেন্ট লাভ করলো 19% লাভ করলো। তো তাহলে এটার অ্যান্সার হবে 19%। 56 নাম্বার যে ম্যাথটা আছে সেটা আশা করি সবাই পারছেন। এখানে আমাদের যেটা বলা আছে সেটা হলো সাম অফ মানি ডাবলস ইটসেলফ। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম সেই টাকাটা হলো আমাদের x টাকা। তো ডাবল হয়ে যায়, 8 বছরে ডাবল হয়ে যায় at a certain rate of simple interest. In how many years will it become 4 times itself at the same rate of interest? আচ্ছা ঠিক আছে, তো তাহলে প্রথম যেই জিনিসটা বলা আছে সেটা হলো যে x পরিমাণের কিছু টাকা সেটা 8 বছর পরে দ্বিগুণ হয়ে যায়, তার মানে 2x হয়ে যায়। তো এইখানে আমরা যদি ইন্টারেস্টটা বের করার চেষ্টা করি, এখানে ইন্টারেস্টটা কত, এক্সটা হইলো তো আসল, আর এইটা হইলো আমাদের ডাবল হওয়ার পরে যে টাকাটা থাকে সেটা। তো তাহলে আমাদের লাভ কত টাকা হইলো 2x থেকে অবভিয়াসলি আমাদের x মাইনাস করতে হবে, তাহলে x পরিমাণ হইলো তার মুনাফা। তো তাহলে এই যে I সমান P/N/R সূত্র যে আমরা শিখছি সেই অনুযায়ী যদি চিন্তা করি তাহলে এই আইটা কত হবে, অবভিয়াসলি x হবে। তো তাহলে x ইকুয়াল p কত, আমার ক্যাপিটাল কত ছিল, এই যে x টাকাই তো আমি রাখছিলাম ব্যাংকে 8 বছরের জন্য, তাই না? তো তাহলে এখানেও হবে x। n কত আমরা জানি না, n আমরা ধরে নিলাম যে n1 এটা, আর r এর ভ্যালু যেহেতু দুইটার জন্য সমান তো আর r এর মতো থাকলো। তো এখান থেকে আমরা x আর x যদি ক্যান্সেল আউট করে দিই তো তাহলে আমরা লিখতে পারি n1r ইকুয়াল 1। আর একইভাবে এর পরের হিসাবটা যদি আমরা করি, আমাদের বলছে যে কত বছর পর এটা 4 গুণ হয়ে যাবে, এই যে 4 টাইমস ইটসেলফ। তো তাহলে পরের যে সিচুয়েশন সেইখানে আমাদের p এর ভ্যালু কত, আমরা তো x টাকাই রাখবো তাই না, আর আমাদের শেষ পর্যন্ত টাকাটা হইতে হবে কত 4x। তো তাহলে এখানে ইন্টারেস্টের মান কত হবে, অবভিয়াসলি 4x এর থেকে x মাইনাস করতে হবে, আমরা পাবো 3x। আর n এর ভ্যালু কত সেইটাই মূলত আমাদের বের করতে হবে, আর r এর মান তো সবটার জন্য সমান, তো তাহলে আমরা ধরে নিলাম r। এখানে আমরা ওই আবারও I সমান P/N/R এই সূত্র যদি দেই, I এর মান এবার কত 3x,
পি এর মান কত এক্স, এন এর মান কত আমরা ধরে নিলাম n2 আর r এর ভ্যালু দুইটার জন্য সমান। তো তাহলে এখান থেকে আমরা পাবো 3 ইকুয়াল টু n2r। এখন এইটাকে যদি আমি একটা ইকুয়েশন চিন্তা করি, এটাকে যদি আমি আরেকটা ইকুয়েশন চিন্তা করি, তো তাহলে একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই মূলত আমরা যে সমাধান খুঁজতেছি সেটা পেয়ে যাব। তো তাহলে আমরা 2 নাম্বারকে চলেন 1 নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে n2r ডিভাইডেড বাই n1r ইকুয়াল 3 ডিভাইডেড বাই 1। এখানে r এবং r ক্যান্সেল হয়ে গেল, আর n1 এর ভ্যালু কিন্তু আমাদের দেয়া আছে, সেটা হলো এই যে 8 বছর ছিল আমাদের n1 এর ভ্যালু। তো তাহলে n2 ডিভাইডেড বাই 8 ইকুয়াল 3 ডিভাইডেড 1। এখান থেকে খুব ইজিলি আমি লিখতে পারি n2 ইকুয়াল টু হলো 24। তো 56 নাম্বারের যে অ্যান্সার সেটা হবে 24। 57 যেটা আছে সেটা নিয়ে আসলে ওরকম কথা বলার কিছু নাই, এটা আপনারা সবাই পারছেন আশা করি, খুবই সহজ জিনিস। 58 নাম্বার যেটা আছে সেটার ব্যাপারে যদি বলি, এখানে বলা আছে 3 টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল 9 টু দি পাওয়ার 4। এখান থেকে লেখা যাবে 3 টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল 3 টু দি পাওয়ার 8, এবং তারপর লেখা যাবে x প্লাস y ইকুয়াল 8। আর এরপরে আছে 2 টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়াল 16। তো তাহলে 2 টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস x মাইনাস y ইকুয়াল 4। তো আপনার কাছে এই একটা ইকুয়েশন আছে এবং এই একটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশন থেকে আপনাকে শুধুমাত্র x এবং y এর ভ্যালু খুঁজে বের করতে হবে, অথবা আপনারা চাইলে এইখানে সূত্র দিয়ে দিতে পারেন। এখানে আমরা লিখতে পারি x প্লাস y ইন্টু x মাইনাস y। তো তাহলে x প্লাস y এর ভ্যালু যেহেতু 8 এবং x মাইনাস y এর ভ্যালু যেহেতু 4, তো তাহলে 4 8 32। তো এটার অ্যান্সার হবে 59 নাম্বারটাও খুব ইজি ব্যাপার। a টু দি পাওয়ার 0 এটার মান কত 1 মাইনাস 3 ইন্টু b টু দি পাওয়ার 0, তাহলে b টু দি পাওয়ার 0 মানে কত 1। তো তাহলে 3 আর 1 গুণ করলে আবার কত হবে 3ই হবে। তো তাহলে এখানে আমরা দিয়ে দিলাম 3, তার টু দি পাওয়ার দেয়া আছে 5, তার মানে হলো -2 তার টু দি পাওয়ার 5। এটার ভ্যালু কত হবে -32। খুবই ইজি জিনিস। এরপরে সলভ দ্য ইনইকুয়ালিটি, এটাও মনে হয় আপনারা সবাই পারছেন, এটা নিয়ে কথা বলার ওরকম কিছু নাই। এরপরে লগের অঙ্ক নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা হয়। এইখানে যেটা বলা আছে সেটা হলো log 2, আর এখানে আছে x প্লাস 3 ইকুয়াল 4। তো এই লাইনটার যে মানে সেটা হলো 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে তার মানে যেটা হবে, তো আমরা চলেন সেটাই লিখি, x প্লাস 3 ইকুয়াল হলো 2 টু দি পাওয়ার 4। তো তাহলে x ইকুয়াল কত হবে 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, আর এই যে প্লাস 3 এটা এই পাশে চলে গেলে হবে -3 ইকুয়াল টু হলো 13। তো তাহলে এটার অ্যান্সার হবে 13। এরপরে এই যে 63 নাম্বার যেটা আছে সেটা নিয়ে চলেন কথা বলি। ইন এ ট্রাপিজয়েড, আচ্ছা ট্রাপিজিয়ামের কথা বলছে আর কি। এখানে বলছে যে টু প্যারালাল বেসেস আর 16 এবং 10 দেয়া আছে এখানে, এবং হাইট দেয়া আছে হলো 4। এটা খুবই সিম্পল সূত্র। ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র সেটা আপনারা সবাই জানেন, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহু এখানে আছে হইলো 10 আর 16, 10 প্লাস 16 ইন্টু, আর এটার যে হাইট সেটা দেয়া আছে হলো 4। তাহলে এখানে হলো 4, এটা কাটাকাটি করলে হলো 2। তো এইখান থেকে আমরা পাইতেছি 26 ইন্টু 2, তো 26 দুগুণে হলো 52। তো 52 হলো এটার অ্যান্সার। আচ্ছা, the surface area of a cube is 96 square units. What is the length of the longest stick that can be placed inside the cube? আচ্ছা, তো এখানে কিউবের যে বিষয়টা সেটা হলো, কিউবের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান থাকে, তো এইটার মধ্যে যে লংগেস্ট স্টিক যেটা এখানে প্লেস করা যাবে সেটা মূলত এই যে একটা কর্নার থেকে আরেকটা কর্ণ বরাবর যদি আপনি স্টিকটাকে প্লেস করার চেষ্টা করেন, তো সেটাই হবে লংগেস্ট স্টিক। তো এখানে মূলত চাওয়া হয়েছে যে এই যে কর্ণের দৈর্ঘ্যটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। কর্ণের দৈর্ঘ্যের যে সূত্র সেটা হলো √3a। তো এ মানে আবার কি, এ মানে হলো একটা বাহুর দৈর্ঘ্য। তো আমাদের মূলত এর ভ্যালুটা কত সেটাই বের করতে হইতেছে, এবং সেটা আমরা কোথা থেকে বের করতে পারবো, এই যে এখানে দেয়া আছে 96 ইউনিটস, এখান থেকে বের করতে পারবো। সারফেস এরিয়ার যে সূত্র সেটা হলো 6a স্কয়ার। তাহলে 6a স্কয়ার সমান কত দেয়া আছে 96। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়াল 16। তাহলে a ইকুয়াল টু হবে 4
আর এই 4 যদি আমরা এই যে এইখানে বসাই দিই তাহলে হবে আমাদের 4√3। এটা হলো আমাদের आंसर। তো আমরা পেয়ে গেলাম বি নাম্বার এটা আছে। 65 নম্বরে আমাদের পেরিমিটার বের করতে বলছে। এটা আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়, এটা নিয়ে কথা বাড়াইতেছি না। 66 নম্বরে আসলে সেম থিং, কিউব হ্যাজ এ টোটাল সারফেস এরিয়া অফ এত। ওকে, তো তাহলে 6 স্কয়ার ইকুয়াল হবে 150। তাহলে a স্কয়ার ইকুয়াল টু হবে 6, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 25। তাহলে ইকুয়াল টু হবে 5। এবং এখানে আমাদের বলছে ভলিউম কত সেটা বের করতে। ভলিউমের সূত্র হলো a কিউব, তাহলে হলো 5 কিউব। তাহলে 5 কে কিউব করলে আমরা পাবো 125। তো তাহলে আমাদের অ্যান্সার হলো 125। এরপরে 67 নাম্বার, সেটাও খুব ইজি ব্যাপার। আমরা একটা সূত্র জানি ঢাল বের করার জন্য, সেটা হলো y mx + c। এখানে m হলো ঢাল আর c হলো y অক্ষের ছেদিত অংশ, y ইন্টারসেপ্ট আর কি। এখন এই যে ইকুয়েশনটা আছে সেটাকে যদি আপনি এটার সাথে তুলনা করেন, m এর জায়গায় আপনি দেখেন এই যে 1/3 দেয়া আছে, তাহলে 1/3 হলো এই রেখার ঢাল। আর এইখানে আমাদের কি করতে বলছে, এই রেখার সাথে পারপেন্ডিকুলার লাইন যেটা হবে সেটার ঢাল বের করতে বলছে। তো এখন এই রেখার সাথে পারপেন্ডিকুলার লাইনের ঢাল যদি বের করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো এই রেখার ঢাল যদি হয় m1 এবং পারপেন্ডিকুলার লাইন যেটা হবে সেটার ঢাল যদি হয় m2, এই দুইটার গুণফল হবে -1। তো এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল তো আমরা একটু আগে দেখলাম, সেটা হলো 1/3। তো তাহলে m1 যদি আমরা 1/3 চিন্তা করি আর এটা হলো m2 ইকুয়াল টু হলো -1, তো এখান থেকে খুব ইজিলি লেখা যায় m2 ইকুয়াল টু হলো -3। তো তাহলে আমাদের অ্যান্সার হবে -3। 68 নাম্বারও আসলে সিমিলার ব্যাপার। আমাদের বলা আছে রাইট অ্যান ইকুয়েশন অফ লাইন উইথ স্লোপ 2। তো আপনাকে এইটুকুই আসলে খেয়াল করতে হবে, তাছাড়া ওই রকম খেয়াল করার মতো এখানে কিছু নাই। আর আমরা একটু আগে দেখলাম যে y mx + c, এই c এর পরিচয় হলো এটা y ইন্টারসেপ্ট। আর এখানে আমরা যেটা দেখতেছি সেটা হলো x ইন্টারসেপ্ট দেয়া আছে। তো x ইন্টারসেপ্ট আসলে এখানে বসানোর মতো কোনো জায়গা আমাদের কাছে নাই। তো আমরা যদি সিম্পলি অপশনগুলোকে একটু চেক করি তাহলেই অ্যান্সারটা পাওয়া পসিবল। আপনি খুঁজবেন যে স্লোপ 2 কোন ইকুয়েশনটার মধ্যে আছে। এই যে mx + c, এটার সাথে যদি তুলনা করেন তো তাহলে m এর ভ্যালুটাই তো মূলত স্লোপ, তাই না? তো আমরা দেখতেছি a নাম্বারে আমাদের স্লোপ 2 দেয়া আছে, b নাম্বারে স্লোপটা হলো -2। তো তাহলে এটা আমাদের অ্যান্সার না, বিকজ আমাদের খুব স্পষ্ট ভাবে বলে দেয়া আছে স্লোপের ভ্যালু হবে 2, -2 হবে না সেটা। আর এইখানে স্লোপের ভ্যালু তো 2 হবেই না, এখানে তো আরো হবে না। তো তাহলে আমাদের অ্যান্সার হিসেবে থাকতেছে মূলত a নাম্বার। তো এই তো। এরপরে আমরা যদি 69 নাম্বার যেটা আছে সেটার ব্যাপারে একটু কথা বলি। এখানে বলছে বক্স কন্টেন্ট 3, 2 এবং 4। তো এইগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 9। তো তাহলে মোট বল আছে আমাদের কাছে 9টা। আর ইফ ওয়ান মার্বেল ইজ drawn at random, what is the probability that it will not be a white marble? তো not be, তো তাহলে হোয়াইট মার্বেল আপনি হাত দিতে পারবেন না, বাকি যেগুলো আছে সেখান থেকে আপনি মার্বেল উঠাতে পারবেন। তো হোয়াইট মার্বেল আছে 2টা, তো 2টা তো আপনি ধরতেই পারবেন না। তো তাহলে হিসাবের মধ্যে আসবে কোনগুলা? এই যে 3 আর 4, তার মানে 7টা মার্বেল আমার হিসাবের মধ্যে আসবে, তাই না? তো এখানে যদি আমি 7 দিয়ে দিই তো তাহলে আমি পাইতেছি আমাদের অ্যান্সারটা। তো তাহলে 7/9, এটাই হবে 69 নম্বরের অ্যান্সার। এরপরে আমরা দেখতেছি 70 নম্বরে বলা আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা তো বুঝতেই পারতেছেন, একটা হলো 6 মিটার, আরেকটা হলো 8 মিটার এবং আরেকটা হলো 10 মিটার। তো তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইলে আমাদের যে এই যে অতিভুজটা আছে সেটা হবে সবচেয়ে বড় বাহু। দ্যাট মিনস এই যে 10 সেন্টিমিটার যেটা, সেইটার দৈর্ঘ্য অবভিয়াসলি এই যে এইটা হইতে হবে আর কি। আর বাকি দুটাকে আপনি আপনার মতো করে সাজান, এখানে আপনি 6 দেন, তারপরে এখানে 8 দেন। তো তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কিভাবে বের করে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখান থেকে আমরা যেটা পাইতেছি 24। তো তাহলে আমাদের অ্যান্সার হবে 24। এখন যদি এই বিষয়ে কথা বলি যে আপনারা এই ম্যাথ গুলা কই থেকে ভালোভাবে কভার করতে পারবেন, দেখেন 51 নাম্বার, এটা তো আসলে কমন সেন্স। তারপরে 52 নাম্বার যেটা আছে এটার জন্য আপনারা জেনারেল ম্যাথ বই যে আছে ক্লাস 9-10 এর, সেটার 11 নাম্বার যে অধ্যায়টা আছে সেটা একটু ফলো করতে পারেন। এই যে 53 নাম্বার যেই ম্যাথটা আছে সেটার জন্য আপনারা 1 নাম্বার অধ্যায় ফলো করতে পারেন ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথ বই যে আছে সেটার। এবং খুব সম্ভবত 1 নাম্বার অধ্যায়ের সেটের যে পার্টটা আছে সেখানে আপনার উদাহরণে এই অঙ্কটা হয়তো পাই যেতে পারেন। আমি আসলে এই মুহূর্তে শিওর না, তবে উদাহরণে এই ধরনের একটা অঙ্ক আছে সেই বিষয়ে আমি শিওর। এক্স্যাক্টলি এটাই আছে কিনা সেই বিষয়ে আমি শিওর না, খুব সম্ভবত এটাই আছে।
যাই হোক, এটা তাৌকিক নিয়মের অঙ্ক এবং এটা নিয়ে আসলে ওইরকম টেনশন করার মতো কোনো কিছু আমি দেখি না। এটা হোপফুলি সবাই পারছেন। এই যে 58 নাম্বার যে অঙ্কটা আছে সেটার জন্য আপনারা জেনারেল ম্যাথ বইয়ের 4 নাম্বার অধ্যায় যেটা আছে, বিশেষ করে 4.1 এটা একটু ফলো করতে পারেন। এটা ফলো করলে এই ধরনের অঙ্ক যাই আসুক না কেন আপনি পারবেন। এরপরে যে 4.1 করলেই আপনি 59 নাম্বার যেটা আছে সেটাও আপনি পেরে যাবেন আর কি। এটা আরো বেশি সহজ মূলত। তারপর ইনইকুয়ালিটি, সেটার জন্য আপনারা হায়ার ম্যাথ যে বইটা আছে সেটার অসমতা অধ্যায়টা দেখতে পারেন। এবং যদিও এই ইনইকুয়ালিটি যেটা আছে এটার জন্য আপনার এত বেশি নলেজ গেইন করার কোনো কিছু আমি দেখি না, বাট স্টিল যদি আপনারা চিন্তা করেন যে না, ইনইকুয়ালিটির ব্যাপারে আমাকে আরো ভালোভাবে জানতে হবে, মানে ইনইকুয়ালিটি এটা তো খুবই সহজ দিয়ে ফেলছে। ইনইকুয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ, এটা বিসিএস এবং বিভিন্ন জায়গাতেই আসলে আসে এবং সবসময় এত সহজ দেয় না। তো ইনইকুয়ালিটি সেটার ব্যাপারে ভালো ধারণা নিতে চাইলে আপনার হায়ার ম্যাথ বই যেটা আছে সেখান থেকে অসমতার যে অধ্যায়টা আছে সেটা একটু ফলো করতে পারেন। এই যে 61 নাম্বার যেই ম্যাথটা আছে সেটার জন্য আপনার 4.2 জেনারেল ম্যাথ যে বই আছে সেখান থেকে এটা কভার করে ফেলতে পারেন। 62 নাম্বার যেটা আছে সেটার জন্য আপনাদের জেনারেল ম্যাথ বই যে আছে সেটার 14 চ্যাপ্টার নাম্বার 14 এটা ফলো করতে পারেন। এটা ফলো করলে হোপফুলি আপনারা 62 নাম্বার যেটা আছে সেটা সলভ করতে পারবেন। এরপরে যে 63 এটার জন্য আপনারা জেনারেল ম্যাথ বইয়ের 16.2 নাম্বার যে অধ্যায়টা আছে সেটা ফলো করতে পারেন। আর 64 এটার জন্য আপনারা জেনারেল ম্যাথ বইয়ের 16.4 যে অধ্যায়টা আছে সেটা ফলো করতে পারেন। সেম এইখানেও এটার জন্য জেনারেল ম্যাথ বইয়ের 16.2 ফলো করা লাগবে, এইটার জন্য 16.4 ফলো করা লাগবে। তারপরে যে 67 নাম্বার যেই ম্যাথটা আছে সেটার জন্য আপনারা আমার চ্যানেলে একটা ভিডিও আছে ঢালের ব্যাপারে, সেটা একটু দেখতে পারেন। ভিডিওটা আসলে আমি যখন শুরুর দিকে ভিডিও বানানো স্টার্ট করছি সেই দিককার ভিডিও, খুব বেশি একটা ভালো হয় নাই, মানে খুব বেশি একটা গুছিয়ে হয়তো জিনিসটা করতে পারি নাই, এখনো করতে পারি না, কিন্তু আই এম ইমপ্রুভিং ডে বাই ডে। তো একটু কষ্ট করে দেখতে হবে, কিন্তু তারপরেও এই জিনিসগুলা খুব ভালোভাবে কভার করা হয়েছে। একটু যদি ধৈর্য নিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে, একটু এক্সট্রা মনোযোগ দিয়ে যদি দেখেন, তো তাহলে হোপফুলি স্লোপের ব্যাপারে কোনো কিছু আপনাদের ওইরকম সমস্যা থাকবে না। আর তারপর যদি বই থেকে কভার করতে চান সেই ক্ষেত্রে হায়ার ম্যাথ বই যে আছে এই হায়ার ম্যাথ বইয়ের 11 নাম্বার অধ্যায় আছে, 11 নাম্বার অধ্যায় থেকে আপনারা চাইলে এই ধরনের যেই সমস্যাগুলো আছে সেগুলো আপনারা সলভ করতে পারবেন। 11 নাম্বার অধ্যায়ের মধ্যে মূলত পার্ট হলো 4টা, 11.1, 2, 3, 4 এরকম ভাবে। তো এখন 11.1, 2, 3, 4 এর মধ্যে কোন জায়গাতে যে এই জিনিসগুলো নিয়ে বলা আছে সেটা আমার আসলে এক্স্যাক্টলি মনে নাই। সেম 68 এর জন্য, এবং এইটা আসলে যতটা না নলেজ তার থেকে একটু কমন সেন্স, মানে হলো আপনার ঢালটা চেক করলেই তো আসলে অ্যান্সারটা পাওয়া যেতেছে। তো ঢালেরই ব্যাপার, তো সেটার জন্য আপনাকে যে 11 নম্বর অধ্যায় এটা একটু ফলো করা লাগবে। 69 নাম্বার যে ম্যাথটা আছে সেটার জন্য আপনারা হায়ার ম্যাথ বই যে আছে ক্লাস 9-10 এর সেইখান থেকে আপনারা সম্ভাবনার যে অধ্যায়টা আছে সেটা দেখে ফেলবেন। সেটা খুব সম্ভবত 14 নাম্বার অধ্যায়। 70 নাম্বার যেটা আছে সেটা তো আসলে একদম বাচ্চাকালের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তো এটা আসলে ওরকম ভাবে দেখার কোনো কিছু নাই, একটু খেয়াল করলে এই জিনিসগুলো আসলে পারা যায়। তো আমরা যেটা দেখতেছি সেটা হলো ক্লাস 9-10 এর যে বই সেখান থেকে আমাদের ম্যাক্সিমাম পরিমাণের প্রশ্ন কভার হয়ে গেছে। তো এই জন্যই এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা যখন প্রিপারেশন নেওয়া শুরু করতেছেন, যদি দেখেন যে ম্যাথমেটিক্সে আপনারা অনেক বেশি স্ট্রাগল করতেছেন, তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন ক্লাস 9-10 এর যে বইগুলো আছে সেগুলোর একদম বেসিক ধরে ধরে সলভ করার। এবং এই যে কোশ্চেনগুলো আসছে এই কোশ্চেনগুলা আপনি যদি দেখেন যে বোর্ড প্রশ্ন, মানে হলো এসএসসির যে পরীক্ষাগুলো হয় সেখানকার বোর্ড প্রশ্নের মধ্যে বেশিরভাগ জিনিসই এগুলা চলে আসে। তো ওইগুলো আমি বলছিলাম যে আপনাদের যদি প্রিপারেশনটা আপনারা চান যে একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে চান প্রিপারেশনের ব্যাপারে, বিশেষ করে ম্যাথের ব্যাপারে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় সলভ করার পর আপনারা কোন একটা গাইড যদি নেন, যেমন ধরেন লেকচার সিরিজের গাইড অথবা আরো গাইড আছে না ক্লাস 9-10 এর, ওইখান থেকে যদি আপনারা বোর্ড কোশ্চেন যেগুলো আছে এই বোর্ড কোশ্চেন গুলো যদি সলভ করেন, তো তাহলে এই জিনিসগুলো আপনাদের একদম খুবই ডাল ভাতের মতো মনে হবার কথা। এবং আমার কাছে যেটা মনে হয় সিনিয়র অফিসার, এটা যেহেতু একটা নবম গ্রেডের চাকরি, তো এইটার জন্য এর থেকে সহজ ম্যাথ আসলে দেয়া পসিবল না। ম্যাথের ক্ষেত্রে আপনাদেরকে এফবিএস আসলে অনেক বেশি ছাড় দিতেছে বলা যায়, কারণ এখানকার জিকে সেক্টরটাও আমি মূলত দেখছি এবং আইসিটি সেক্টরটাও দেখছি। এই দুইটা সেক্টর যথেষ্ট কমপ্লিকেটেড মনে হয়েছে আমার কাছে, কিন্তু তার তুলনায় ম্যাথ খুবই ইজি আর কি দেওয়া হয়েছে। যাই হোক না কেন, এই ছিল আজকের মতো ভিডিও। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।